उत्तरबंग मेडिकल कॉलेज में फिजिकल मेडिसिन एंड रिहैबिलिटेशन विभाग के छात्र का नियमित मानसिक एवं यौन शोषण करने का आरोप सामने आया है। इसे लेकर उत्तरबंग मेडिकल कॉलेज व अस्पताल के पीएमआर विभाग में छात्रों ने विरोध प्रदर्शन किया। Pampered, not just a hospital, but a mother. छात्रों ने आरोप लगाते हुए कहा कि जब से उन्होंने एंटी रैगिंग कमेटी और पुलिस को मामले की जानकारी दी है, तब से उनका उत्पीड़न बढ़ गया है। उन्हें धमकी दी गई है कि यदि उन्होंने इसके बारे में कहीं भी शिकायत की तो उन्हें परीक्षा में फेल कर दिया जाएगा। अंततः आज वे पोस्टर बैनर लेकर आरोपियों के खिलाफ कार्रवाई की मांग को लेकर विरोध प्रदर्शन में शामिल हुए। আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের রুমের পার্সোনাল রুমে রেখে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এই এগুলো তো কোনো স্যারের বলা উচিত না, না? তো এইসব আমাদের জবের থেকে এসেছি, জবে থেকে হচ্ছে, আমরা এতদিন মুখ সহ্য করেছি, আর পারা যাচ্ছে না। তো আমরা এবার মনে করছি আমরা ডিপিটি আমরা যখন থেকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন থেকে মানে ডে 1 থেকে আমরা এই ট্রেনিং পেয়ে আসছি যে পরীক্ষায় পাস পেলে আমাদের সকলকে পরীক্ষায় পাস পেলে মানে স্যার আমাদের প্রধান নন্দী যিনি আছেন ডিপার্টমেন্টের সব কথা ওনার শুনে চলতে হবে, তবেই আমরা পরীক্ষায় পাস করতে পারবো, না হলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। তো এটা আমরা ডে 1 থেকে শুনে আসছি যে স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাস করতে পারবি না। তারপরে আমার সাথে একটা র্যাগিং এর ওইও হয়, যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল। আমি তার এগেইনস্টে সব রকম স্টেপ নিয়েছিলাম, অ্যান্টি র্যাগিং সেল থেকে শুরু করে এমনকি আমাদের যে এনবিএমসির আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, আমি ওখানে পর্যন্ত জিডি করেছিলাম, ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য। আমি ছেলেটির মানে কেরিয়ারের কথা ভেবে, যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই। কিন্তু তারপর থেকে শুরু হয় ডিপার্টমেন্টে আমাদের উপর, আমি প্রোটেক্ট করেছি বলে আমার উপর টর্চার করা শুরু করা হয়। আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, না ইনডোর কোনো পেশেন্ট দেখতে যেতে দেওয়া হয় না, কিছুই করতে দেওয়া হয় না, মেশিন পত্র কোনো হাতই দিতে দেওয়া হয় না। তো তারপরে আমাকে পুরোপুরি একধারে করে রেখে দেওয়া হয়েছিল। এমনকি যে সিনিয়রের এগেইনস্টে আমি কমপ্লেন করেছিলাম, ও থেকে শুরু করে কোনো স্যার প্রতাপ নন্দী উনি পর্যন্ত আমার সাথে কথা পর্যন্ত বলতেন না। আমাদের যদি প্রবলেম হয়, ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাবো? যেহেতু সিনিয়র উনি আছেন তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবো না যে স্যার এটা কি হবে ওটা কি হবে। তারপরে আমাদের প্রত্যেকটি মেয়ের সাথে উনি খুব বাজে ভাবে মানে বাজে ইঙ্গিতে কথা বলে, একজনের সাথে অন্যজনের নাম জড়িয়ে বলা হয় যে তোমার তো ওর সাথে চলছে কিছু না কিছু, তো তোমার তো সম্বন্ধে সবকিছু জানার কথা, আসছে না কেন, খাচ্ছে না কেন, খোঁজ খবর তো তোমারই রাখা উচিত, এরকম ভাবে বলা হয়। কোনো মেয়েকে ডেকে নিজের রুমে ফোন নাম্বার দেওয়া হয়। এবার তারপরে আরো কোনো মেয়েকে ডেকে এরকম ভাবে বলা হয় যে ঠিক আছে তোমার যদি কোনো হেল্প লাগে তো তোমাকে পার্সোনালি এসে বলতে পারো। এগুলো কি কোনো ডিপার্টমেন্টের স্যারের বলা উচিত? এবার তারপরে আমরা এই সমস্ত কমপ্লেন নিয়ে গিয়েছিলাম আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পার্থপ্রতিম স্যার খান স্যারের কাছে। তো উনি বিষয়টা সবকিছু শুনে এটা বলেন যে ঠিক আছে আমি তোমাদের সব কথা শুনছি, বিষয়গুলোকে হালকাভাবে নেওয়ার মতো না, কিন্তু এটা ঠিক যে তোমরা ডিপার্টমেন্টে যেরকম ভাবে হোলি খেলেছো, বস্তির মতো হোলি খেলেছো, আমি তাদেরকে রেজিস্টারে মার্ক করে রেখেছি, পরীক্ষার খাতায় আমি দেখে নেবো। এটা আমাদের এইচওডি স্যার নিজে বলেছেন, ওপেন থ্রেড দিয়েছেন এরকম যে আমি কিন্তু পরীক্ষার খাতায় দেখে নেবো, আমি মার্ক করে রেখেছি। এটা কোন ডিপার্টমেন্টে হয়? এখন আমরা একটা জিনিসই চাচ্ছি, ওই যে আমাদের প্রধান নন্দী আছেন, আমরা ওনার ট্রান্সফার চাচ্ছি, আমাদের একটাই দাবি ওনার ট্রান্সফার। হ্যাঁ, এটা ঠিকই যে ছেলেদের মেয়েদের আলাদা করে আমরা সবসময় বলি যে ছেলে পেশেন্টরা মেয়ে পেশেন্ট দেখবে। আমি ছেলে ডাক্তাররা ভুল করেছি, আমরা ছেলে ডাক্তাররা কি মেয়ে পেশেন্ট দেখি না, বা মেয়ে ডাক্তাররা ছেলে পেশেন্ট দেখি না, এটা আমার প্রাথমিক অবস্থান তাই ছিল, আমি ওদেরকে তাই বলেছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি এমন হচ্ছে যে কোনো সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে, কোনো সিনিয়র স্টুডেন্ট ছেলে স্টুডেন্টের বিরুদ্ধে, কোনো মেয়ে জুনিয়র মেয়ে বা স্টুডেন্টে কমপ্লেন করছে। এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে বা অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি। প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। এবং আমরা সিসিটিভির জন্য রিপিটেডলি অ্যাপ্লাই করেছি, এমএসবিবি অফিসে 3-4 মাস আগে অ্যাপ্লাই করে রেখেছি, আমাদের কপিও দেখাতে পারবো, বা সেই আবার রিপিট অ্যাপ্লিকেশন ওটার বেসিসে আমরা আবার করে ফেলেছি। এক্স্যাক্টলি এইটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আউটডোর বা করিডোরে রাখতে পারি, কারণ যেখানে পেশেন্ট সার্ভিস হচ্ছে সেখানে কোনো ধরনের সার্ভিস দেওয়া যাবে না।
সেখানে কোনো রকমের সার্ভিস মানে সিসিটিভি ক্যামেরা সেখানে বসানো যাবে না। তো সেই জন্য ফর মানে টেম্পোরারি একটা সলিউশন, এটা নট পার্মানেন্ট, টেম্পোরারি সাজেশন হিসেবে আমি প্রিন্সিপালের সাথে কথা বলে এইটা করেছিলাম। টেম্পোরারি সাজেশন হিসেবে আমি করেছিলাম যে এত সমস্যা যখন হচ্ছে তাহলে ছেলেরা ছেলেদের ঘরে কাজ করুক, মেয়েরা মেয়েদের ঘরে কাজ করুক। এখন যদি নিজেদের রেসপন্সিবিলিটি নিজেরা নিতে পারে তাহলে মানে যদি প্রত্যেকের আমরা তো সবসময় এই ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আমরা একদম মানে আপনারা জানেন শূন্য থেকে শুরু হয়েছিল। একটা ছোট্ট রুম আর একটা কোনো মেশিন কাজ করতো না, সেটা আস্তে আস্তে এখন এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, যেটা নর্থ বেঙ্গলে আমাদের ডিপার্টমেন্ট, এটা ওয়েস্ট বেঙ্গলে এসএসকেএম হসপিটাল, পিজি হসপিটালের পরেই যে ডিপার্টমেন্ট সবাই জানে যে এখানে যা যা কাজ হয়, প্রতিদিন আউটডোরে 400 উপরে রুগী দেখা হয়, ফিজিওথেরাপি হয়, আমাদের নানা রকমের ইন্টারভেনশনস হয় এবং তার সাথে একাডেমিক অ্যাক্টিভিটিস হয়। তো এগুলো যে হয় তার ফলে আমরা সবাই কিন্তু সবাই একসাথে কাজ করি এবং স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের একাডেমিক অ্যাক্টিভিটিস, ক্লিনিক্যাল মিটিং, সেগুলোর মধ্যে আমরা সবসময় এনগেজ রাখি। এবং তাছাড়াও যাতে একটু ইয়ে হয়, একটা আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম কিন্তু সেটা নিয়েও কিছু সমস্যা হয়েছিল। তো এই তো হচ্ছে যখন, তখন একটু আমি ভেবেছি যে দূরত্বটা রাখলে হয়তো প্রাথমিকভাবে একটা টেম্পোরারি একটা ইয়ে হতে পারে, টেম্পোরারি একটা মানে সলিউশন হিসেবে। এটা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমি ব্যাপারটা বলেছিলাম। তো এখন যদি সেটা ওরা যদি নিজেরা মনে করে যে ওরা এটাতে কোনো ওদের সমস্যা নেই, ওরা দুই ঘরে মেলরা ফিমেল ঘরে, ফিমেলরা মেল ঘরে কাজ করবে, কোনো সমস্যা নেই, নিজেদের যদি সংযত থাকে, পরস্পরের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে আমাদের কি সমস্যা? কেউ তাকে সরায়নি, কারণ তাকে সরাবার অর্ডার বা ক্ষমতা আমারও নেই। যেই মুহূর্তে এই কমপ্লেনটা আমার কাছে এসেছে সেই মুহূর্তেই আমি তাকে ডেকেছি, সেই ফিজিওথেরাপিস্টকে ডেকেছি এবং তাকে ওয়ার্নিং দিয়েছি, তার এগেনস্টে ওয়ার্নিং দিয়েছি এবং সেখানে তারপরেই এটা কমিটিতে গেছে, সেন্ট্রাল কমিটিতে গেছে, সেখানে মিটিং হয়েছে লাস্ট শনিবার, মানে আজ 3 দিন হলো। এখনো তার কোনো ফাইনাল কোনো আমার সাথে তিনি অস্বীকার করছেন, কিন্তু তিনি তিনি অস্বীকার, তার জায়গায় তিনি অস্বীকার করবেন। কিন্তু আমি তাকে ওয়ার্নিং দিয়েছি যে তুমি আপনার এগেনস্টে আর একটা কমপ্লেন এলে আমাকে আবার হায়ার অথরিটিকে জানাতে হবে, কারণ আমি তো আর নিজে পার্সোনালি কিছু করবার ক্ষমতা রাখি না, কারো চাকরি বন্ধ করতে পারি না, আর কাউকে ট্রান্সফারও করতে পারি না, কাউকে সাসপেন্ডও করতে পারি না। এগুলো এইচওডির কোনো দায়িত্বের মধ্যে, মানে এইচওডির ক্ষমতার মধ্যে পড়ে না। তো তার এগেনস্টে এই র্যাঙ্কিং কমিটিতে যে জেন্ডার কমিটিতে যা যা ইয়ে হয়েছে, জেন্ডার কমিটিতে যা যা আমার কাছে যা যা জিজ্ঞেস করেছে, আমি ওদের কাছ থেকে যে অ্যালিগেশনস গুলো শুনেছিলাম সমস্ত অ্যালিগেশনস আমি আবার ওখানে রিপিট করেছি। এই সমস্ত অ্যালিগেশনস আমি শুনেছি, কিন্তু উনি অস্বীকার করছেন। আমি এক্স্যাক্টলি সত্যটা জানি না, কিন্তু এই অ্যালিগেশনস গুলো রিপিটেডলি হচ্ছে, এটা সত্যি কথা। এটা বারে বারেই ওনার এগেইনস্টে অ্যালিগেশন হচ্ছে। মানে একজন স্টুডেন্ট না, অনেকজন স্টুডেন্ট যখন বলছে, আমি ওই এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছিল, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, মানে গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটির কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে। না, সেটা হচ্ছে যে একটা আনঅফিসিয়াল একটা দায়িত্ব থাকে যে এই ফিজিওথেরাপি সেকশনটা, এটা একটা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট, আর একটা সেকশন হচ্ছে ফিজিওথেরাপি। সেই সেকশনটার কাউকে না কাউকে দেখভাল করতে হয়।